বাড়িতে ফিরে আসে দুজন, দুই হাতে শপিং ব্যাগ ধরে রেখে। আলফির হাত ব্যথা হয়ে গেছে, সবগুলো মাহিদের হাতে ধরিয়ে দিয়ে বলে, ব্যাগগুলো অনেক ভারী, আমার হাত ব্যথা হয়ে গেছে। বলেছিলাম গাড়ি নিতে। পাছায় লাথি খেতে না চাইলে এক কথা বারবার বলা বন্ধ কর, ভেতরে চল। শপিং ব্যাগগুলো সোফার উপরে রেখে বসে পড়ে মাহিদ। মাহিদের পাশে বসে আলফি। বাড়ির সবাই সোফায় উপস্থিত রয়েছে। এতগুলো শপিং ব্যাগ দেখে সবাই দুজনের দিকে তাকিয়ে আছে। কি এনেছে এত? আলফি মাতাসার দিকে তাকিয়ে দুই হাত বাড়িয়ে দিয়ে সুন্দর করে মায়া ভরা স্বরে ডেকে ওঠে, আম্মা আমার কাছে আসো। মাতাসা মাহিদের কোল থেকে তাড়াহুড়ো করে নেমে দৌড়ে আসে আলফির কাছে। কোলে উঠেই শক্ত করে গলা জড়িয়ে ধরে বলে, কোথায় গিয়েছিলে? আমার আম্মার জন্য চকোলেট কিনতে, পরি সাজানোর জন্য ড্রেস কিনতে। এনেছো? হুম। চকলেট খাবো। শপিং ব্যাগের ভেতর থেকে একটা বড় চকলেট বের করে মান্তাসার হাতে দেয় আলফি। চকোলেট পেয়ে খুশিতে আলফির দুই গালে দুটো চুমু খেয়ে কোল থেকে নেমে যায় তাড়াহুড়ো করে। চকলেট হাতে দৌড়ে যায় দাদার কাছে। চকলেট দেখিয়ে বলে, দেখো কত বড় চকলেট। চোখ মুখ থেকে খুশি উপচে পড়ছে। ওর হাসিতে পুরো ড্রয়িং রুম ভরে উঠেছে। সঞ্জিতা আলফির দিকে তাকিয়ে বলে, ভাইয়া, ওর দাঁতে তো এমনি সমস্যা, এত বড় চকলেট খেলে দাঁত তো একটাও থাকবে না। কয়েক বছর পরেই নতুন দাঁত গজিয়ে যাবে, ওর খুশি চেয়ে দাঁত বড় নাকি? সঞ্জিতা হা করে তাকিয়ে রইল আলফির মুখের দিকে। এটা কোনো কথা? আম্মা এদিকে আসো। এগিয়ে আসে মান্তাসা। তিনটা শপিং ব্যাগ মান্তাসার হাতে দেয়। এগুলো নিতে পারবে? তিনটাই কিন্তু তোমার। ভুলেও কিন্তু চকোলেটের ভাগ তোমার আম্মুকে দেবে না, লুকিয়ে রাখবে, নয়তো তোমার আম্মু চুরি করে খেয়ে নেবে তোমার চকোলেট, বুঝতে পেরেছো? মাথা নাড়ায় মান্তাসা। ব্যাগগুলো টেনে নিয়ে বাবার কাছে গিয়ে যায়। আলফির কথা শুনে লজ্জায় ওড়না দিয়ে মুখ ঢেকে নেয় সঞ্জিদা। আলফি ভুল কিছু বলেনি। মান্তাসাকে চকলেট এনে দিলে বেশিটুকু সঞ্জিদা নিজেই খেয়ে নেয়। যেহেতু মান্তাসার দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, তাই মিষ্টি খাবার ওকে কম খাওয়ায়, চকলেট তো আরও কম। আলফির এমন কথা শুনে বাকি সকলের মুখেও হাসি ফুটে ওঠে। আলফি একে একে সকলের হাতে হাতে শপিং ব্যাগ তুলে দেয়। শুধু বাকি থাকে মায়া, ওকে কিচ্ছু দেয় না। এখনও অনেকগুলো শপিং ব্যাগ রয়েছে সোফার উপর। আলফি বাকি ব্যাগগুলো নিজের হাতে তুলে নেয়, তারপর এগিয়ে যায় সিঁড়ির দিকে। সবাই একবার মায়া তো আরেকবার আলফির দিকে তাকায়। মায়া নিজের মতো ফোন দেখতে ব্যস্ত। আলফি কোনো কিছু ওকে দিলেও নিজেই নিত না। দেয়নি, ভালো হয়েছে। কিছু সময় পর সোফা ছেড়ে উঠে দাঁড়ায় মাহিদ। মায়ের দিকে তাকিয়ে বলে, মায়া, একটু আয় তো, কেন? দরকার আছে, আয় তাড়াতাড়ি। মায়ের হাত ধরে টেনে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। এসে দাঁড়ায় মায়ের রুমের সামনে। তুই ভেতরে যা, আমি ব্যাগটা রেখে আসছি। কি বলবে এখনই বলো। তুই ভেতরে যা, আসছি আমি। মায়া নিজের রুমে প্রবেশ করে। বেডের দিকে এগিয়ে যেতেই হঠাৎ পেছন থেকে ডোর লক করার শব্দ হয়। চমকে উঠে পেছনে ফিরে তাকাতেই দেখে আলভি দাঁড়িয়ে আছে। আলভিকে দেখেই হার্টবিট বেড়ে যায়, বুকের ভেতর আবার কাঁপতে শুরু করে। আলভি এক কদম করে এগিয়ে আসে মায়ের দিকে। মায়া পিছিয়ে যেতে যেতে কম্পিত স্বরে বলে, আপনি এখানে কেন? ডোর লক করেছেন কেন? আলভি বলে না কিছুই। বেডে থাকায় আর পেছাতে পারে না মায়া। আলভি একেবারে মায়ের কাছাকাছি এসে দাঁড়ায়। দুজনের মাঝে এক হাত সমান দূরত্ব রয়েছে। বের হন আমার রুম থেকে। বের হওয়ার জন্য তো আসিনি। বের হন। যদি না বের হই? কেন হবেন না? আমি তো এসেছি তোমার কাছেই, কেন এসছেন? ভালোবাসি বলে। আলভির মুখে সহজ স্বীকারোক্তি শুনে তাকিয়ে থাকে মায়া। আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে থাকো কেন? কোথায় পালিয়ে পালিয়ে থাকি? আমি সামনে আসলেই শুধু পালাই পালাই। ভয় পাও আমাকে? ভয় পেতে যাব কেন? কাঁপছো কেন তাহলে? এই যে তোমার শরীর কাঁপছে, হাত কাঁপছে, কথা বলতে তোর ঠোঁট আর গলার স্বরও কাঁপছে। পারলে সরাও। মায়া রেগে তাকিয়ে থাকে আলভির মুখের দিকে। মোটেও ভয় পায় না মায়া এই শয়তান লোককে। সরুন সামনে থেকে। সুন্দর করে বলো। কি? সরার জন্য। ভালোভাবেই তো বলছি। হুম, এভাবে না। আপনি করে না বলে তুমি করে বলো, সুন্দরভাবে মিষ্টি করে বলো। সামনে থেকে একটু সরো জানো। মায়া দাঁত কিরমির করে বলে, জীবনেও না। বলো না প্লিজ জান। পারবো না আমি। সরুন সামনে থেকে। আর বের হন আমার রুম থেকে। আমিও সরতে পারবো না, কোথাও যাব না। আজকে রাতে এখানেই থাকবো তোমার সাথে। মায়া রেগে চেঁচিয়ে আলভির দিকে আঙুল তুলে বলে, খুন করে ফেলবো। বের হন আমার রুম থেকে।
তুমি খুন করতে চাইলে আমি খুন হতেও রাজি। মায়া বলে না কিছু। আলভি বেডের উপর থাকা ব্যাগগুলো দেখিয়ে বলে। ওগুলো তোমার। মায়া হাত ঘুরিয়ে বেডের দিকে তাকায়। এতক্ষণ তো নজরে আসেনি এগুলো। লাগবে না আমার কিছু। এগুলো নিয়ে বের হন আমার রুম থেকে। বারবার এক কথা না বললে তোমাদের দুই ভাই বোনের পেটের ভাত হজম হয় না। মায়া বলতে গিয়েও বলে না কিছু। ব্যাগের ভেতর বোরকা হিজাব আছে, এখন থেকে বাইরে বেরোলে বোরকা হিজাব পরে তারপর বের হবে। বোরখা হিজাব আছে আমার। তাহলে গতকাল পরনি কেন? লম্বা গাউন পরে গিয়েছিলাম তাই পরিনি। নিকাব পরনি কেন? পারি না। নেক্সট টাইম বাইরে বের হলে বোরকা হিজাব নিকাব পরে তারপর বের হবে। বাইরে কোনো ছেলে যেন ভুলেও আমার সুন্দরী বইয়ের কিউট গুলো ফেস দেখতে না পায়। 100 বার দেখবে, তাতে আপনার কি? অবশ্যই আমার অনেক কিছু। বাইরের কেউ কেন আমার বউকে দেখবে? দেখে দেখে তো বদনজর লাগিয়ে দেবে। সরুন আমার সামনে থেকে। সরবো না। তালাক দিয়ে মুক্ত করুন আমাকে। দেবো না। কেন? কেন আবার? ছোটবেলায় আমার কোলে হাগুমুতু করে এখন আরেক বেটাকে বিয়ে করে সেই বেটার বাচ্চার হাগুমুতু পরিষ্কার করবে, সেটা আমি হতে দেবো? নো, নেভার। আলভির কথা শুনে চোখ দুটো বড় বড় হয়ে যায় মায়ের। ও আলভির কোলে ছোটবেলায় পটি হিসু করেছে? সিরিয়াসলি? মায়া আলভির মুখের দিকে তাকিয়ে বলে। মিথ্যে বলার জায়গা পান না? মিথ্যে কেন বলবো, আশ্চর্য, সত্যি কথা বলছি। আর তোমাকে নিষেধ করলাম না আপনি ডাকতে? 100 বার ডাকবো আমি। কি তাহলে আমি কি করব জানো? করবেন? তুমি যতবার আপনি বলবে আমিও ততবার চুমু খাবো তোমার এই নরম দুটি ঠোঁটে। বের হন আমার রুম থেকে, অসভ্য লোক একটা। অসভ্যতা আমি করেছি আমি এখনো? আপনার এই ব্যাক পকেট নিয়ে বের হন আমার রুম থেকে। জীবনে আর দ্বিতীয়বার এই রুমে আসবেন না আপনি। আমি এই রুমের বাইরে গেলে না দ্বিতীয়বার আসবো। আমি তো এই রুম থেকে আর বেরিয়ে হব না, এখানেই থাকবো, এখানেই খাবো, এখানেই ঘুমাবো, সবকিছু এই রুমেই করব। বলেই দাঁত বের করে হাসে। আলভির হাসি দেখে রাগে মায়ের গা জ্বলে ওঠে। লজ্জা করছে না এখন এসব কথা বলতে? লজ্জা করলে সকলের সামনে বড় গলা করে কি বলতে পারতাম নাকি? কি? আমার বউয়ের সাথে সংসার করব, আব্বু আম্মু শ্বশুর শাশুড়িকে 10-12টা নাতনি উপহার দেব। মগের মূল্য? না। দুজনের মধ্যে এখন আধা হাত সমান দূরত্ব রয়েছে। আলভি এগিয়ে এসেছে মায়ের দিকে। আরেকটু ঝুঁকলেই মায়া চিত হয়ে বেডে পড়ে যাবে। আলভির গরম শ্বাস মায়ের চোখে মুখে আছড়ে পড়ছে। মায়া মহাবিরক্ত আলভির উপর। নড়াচড়া যে করবে বা সরে যাবে সেই উপায়ও নেই। নিজে থেকে সরতে গেলে আলভি জড়িয়ে ধরতে নেয়। মায়া বুঝতে পারছে ওকে আলভি নামক এই বিপদের মুখে ঠেলে দিয়েছে ওর নিজের আপন ভাই। আগেই প্ল্যান করে এসেছে দুজন কি করবে। দেশে আসার সাথে সাথে ও নিজের আপন ভাইটাকেও এই বদলোকটা নিজের দলে টেনে নিয়েছে। খচ্চর একটা। মায়া বিরক্ত মাখা স্বরে বলে। গায়ের উপর উঠে আসবেন নাকি এখন? উঠলে সমস্যা কোথায়? অনেক সমস্যা। সরুন সামনে থেকে। তুমি সরাও। আপনাকে ছোঁয়ার কোনো ইচ্ছে নেই আমার। আমার আছে অনেক। মায়া ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। এই বেটা কোন মাটি দিয়ে তৈরি? আলভি মায়ের মুখের উপর ফু দেয়। মায়া নাক মুখ কুচকে বলে। আপনার মুখে গন্ধ। সিরিয়াসলি? হ্যাঁ। আলভি আবার ফু দেয়, তারপর বলে। সমস্যা নেই, তুমি চুমু খেলেই গন্ধ তো দৌড়ে পালাবে। এই গন্ধওয়ালা মুখে জীবনেও চুমু খাবো না আমি। তার মানে গন্ধ না থাকলে চুমু খাবে, তাই তো? ভালো করে শুকে দেখো, একদম গন্ধ নেই। এখন চুমু খেতেই পারো, আমি মাইন্ড করব না একটুও। বদলোক যাবেন আপনি এখান থেকে? দুটো চুমু দিয়ে দাও, চলে যাই। দুনিয়া উল্টে গেলেও না। দুনিয়া উল্টে যাওয়ার আগে বাসর করে বাপ হয়ে নানা দাদাও হয়ে যাব। মায়া একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আলভির বুকে ঠেকায়, তারপর জোরে ধাক্কা দিয়ে নিজের কাছে থেকে সরিয়ে দেয়। তাড়াহুড়ো করে বেডে উঠে দূরে সরে যায়। আলভি নিজের বুকের দিকে তাকিয়ে আবার মায়ের দিকে তাকায়। বাব্বা, এইটুকু শরীরে দেখছি অনেক শক্তি। মায়া বলে না কিছু। ব্যাগ থেকে সবকিছু বের করে গুছিয়ে রেখে নিচে আসো খাবার খাওয়ার জন্য। মায়া তবুও কিছু বলে না। আলভি নিজেও আর কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। আলভি চলে যেতেই মায়া দপ করে বেডে বসে পড়ে। আলভি দিন দিন নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসছে। কথাবার্তার কি শ্রী, কোনো কন্ট্রোল নেই। বেডের উপর থাকা ব্যাগগুলোর দিকে তাকায়। এতগুলো ব্যাগ কি এনেছে এত? ভেবেছিল তো ওর জন্য কিছুই আনেনি, এখন তো দেখছে অর্ধেক ওর জন্যই এনেছে। মাহিদ ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দাদির পাশে বসে। নাহার বেগম মাহিদের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলেন। সকালের জন্য শপিং করে আনলি, মায়ের জন্য কোথায়? শপিং তো আমি করিনি, ভাইয়া করেছে।
তাই বলে মায়ের জন্য কিছু আনবি না? মায়ের জন্য যতগুলো এনেছে ততগুলো আমাদের সকলের জন্য আনেনি। আমাদের সকলের ড্রেসের যে দাম পড়েছে তার ডাবলেরও বেশি দাম মায়ারগুলোর। মায়ের জন্য এনেছে? ভাইয়ার হাতে যতগুলো শপিং ব্যাগ ছিল তার মধ্যে থেকে ভাইয়ার দুটো আর বাকিগুলো মায়ের। নাহার বেগমের মুখে হাসি ফুটে ওঠে। তখন বোধহয় সকলের সামনে বকে দিতে শরম পাচ্ছিল। আধা ঘন্টার মধ্যে সকলে ডাইনিং টেবিলে উপস্থিত হয়। ঐশী রহমানের মুখ থমথমে হয়ে আছে। মেহবুবা মেহের এর মুখ স্বাভাবিক দেখাচ্ছে। আলতাফ মাহমুদ ঐশী রহমানের দিকে তাকিয়ে বলেন, তোমার মুখ এমন করে রেখেছো কেন? কি হয়েছে? ঐশী রহমান কিছু বলেন না। নাহার বেগম বলেন, ঐশী মন খারাপ হয়েছে। আলবি সকলের জন্য ড্রেস এনেছে কিন্তু মায়ের জন্য আনেনি, তাই। মাহিদ বলে, বড় মা, খুশিতে তো তোমার নাচা উচিত। ভাইয়া শপিং মলে গিয়েছিলই মায়ের জন্য ড্রেস কিনতে, সাথে আমাদের সকলের জন্যও এনেছে। ভাইয়া যে ব্যাগগুলো উপরে নিয়ে গিয়েছিল সেগুলোর মধ্যে দুটো ভাইয়ার আর বাকি সব মায়ের জন্য ছিল। এখন খুশি হয়ে মন খুলে হাসো। মাহিদের কথা শুনে সবাই মাহিদের দিকে তাকিয়ে থাকে। সত্যি কথা বলছি, মায়াকে জিজ্ঞেস করো। কিরে মায়া, ব্যাগগুলো তোকে দিয়েছে না? মায়া মাথা নাড়ায় আস্তে করে। সকলের চোখে মুখে হাসির আভাস দেখা যায়। খাবার খেতে খেতে আলভি বলে, আমার একটা সিম কার্ড লাগবে বাংলাদেশের। সবাই আলভির দিকে তাকায়। এভাবে তাকাচ্ছ কেন সবাই? মনে হচ্ছে সিম কার্ড নয়, কয়েকশো কোটি টাকা বা কারোর হৃৎপিণ্ড চেয়েছি। আলভির বলার ধরন দেখে ফিক করে হেসে ওঠে মাহিদ। বাকি সবাইও মুচকি হাসে। মায়া হাসতে না চাইলেও হেসে ওঠে। আলতাফ মাহমুদ বলেন, কোন কোম্পানির সিম কার্ড লাগবে? যেটাতে ভালো নেটওয়ার্ক পাওয়া যাবে সেটাই। আচ্ছা, আগামীকাল এনে দেব। খাওয়া শেষে বড়রা নিজেদের রুমে চলে যায়। আলভি নিজেও নিজের রুমে চলে যায়। সোফায় বসে মায়া, মাহিদ আর মাহির। সানজিদা মান্তাসাকে ঘুম পাড়ানোর জন্য চলে গেছে রুমে। আলভি রুমে চলে গেছে বলেই মায়া সোফায় বসেছে দুই ভাইয়ের পাশে। একটু পরেই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আলভি, হাতে পানির খালি বোতল। মায়া আলভিকে দেখে বড় ভাইয়ের দিকে তাকায়, তারপর জোরে জোরেই বলে, ভাইয়া আমরা এমন কেন? তোমাদের মধ্যে লজ্জা শরম বলতে কি কিছুই নেই? এত বড় বড় ছেলে হয়েও বাড়ি ভর্তি মানুষের সামনে কেমন করে এভাবে এই লম্বা ঠ্যাংগুলো বের করে রাখো? লজ্জা করে না? দুই ভাই কিছু বলার আগে আলভি এগিয়ে আসতে আসতে বলে, আমাদের মধ্যে বিন্দু মাত্র লজ্জা শরম নেই। শুধু 3/4 2/4 কেন, শর্টস পরেও ঘুরতে পারবো, লজ্জা করবে না। বলতে বলতে কিচেনের দিকে এগিয়ে যায়। হা করে তিন ভাই বোন আলভির যাওয়ার পথে তাকিয়ে রইল। সিরিয়াসলি 3/4 প্যান্ট পরে থাকে, তাই বলে শর্টস পরে ঘুরবে? এতটা নির্লজ্জ ওরা না। আলভি পানি নিয়ে আবার তিনজনের দিকে এগিয়ে আসে। সোফে বসে থাকা মাহিদ এর দিকে তাকিয়ে বলে, এই শালা, আমার রুমে আয়। তিনজনের চোখ বড় বড় হয়ে যায়। মাহিদ অবাক স্বরে বলে, গালি দিচ্ছ কেন ভাইয়া? আলভি নিজেও অবাক হয়ে বলে, গালি কখন দিলাম আবার আমি? মাত্রই তো শালা বলে গালি দিলা। তুই তো আমার শালাই, তাই তো শালা বলেছি। শালা বললে গালি দেয়া হয় এ সম্বন্ধে? মাহিরের চোখ দুটো যেন এখন কোটর থেকে বেরিয়েই আসবে। এই ছেলে এমন হয়েছে কেন? সবাইকে অবাকের উপর অবাক করা যেন এর কাজ। এই তুই কিসের সালা সম্বন্ধে ডাকছিস? আশ্চর্য, সম্পর্কে তোমরা আমার যা হও তা বলেই ডেকেছি। না ডাকবি না, এমন অদ্ভুত নামে মনে হচ্ছে কেউ গালি দিচ্ছেন। কি আশ্চর্য, শালা সম্বন্ধীকে এখন শালা সম্বন্ধী বলেও ডাকা যাবে না? মাহিদ যাওয়ার সাথে। মাহিদ সোফা ছেড়ে উঠে আলভির হাত টেনে ধরে বলে, চলো। আগামীকাল অফিসে যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যাবে ভাইয়া। তুই অফিসে গিয়ে কি করবি? এমনি ঘুরতে যাব। আচ্ছা নিয়ে যাব। মাহিদের সাথে নিজের রুমে চলে আসে আলভি। পানির বোতলটা সেন্টার টেবিলের উপর রেখে মাহিদের পাশে বেডে বসে। বলো, কি বলবে? তুই আর মায়া একই ভার্সিটিতে পড়িস? হ্যাঁ। দুজন একসাথে যাওয়া আসা করিস? মাঝে মধ্যে মায়া বেশিরভাগ ড্রাইভারের সাথে যাওয়া আসা করে। ভার্সিটিতে মায়ের ছেলে বন্ধু আছে? না, মায়া তো ভার্সিটিতে মেয়েদের সাথেই মেশে না, ছেলেদের সাথে কথাও বলে না। বয়ফ্রেন্ড আছে? না। শিওর? হ্যাঁ, কিন্তু এসব জিজ্ঞেস করছো কেন? গত পরশু মায়া উল্টাপাল্টা কথা বলেছিল কিছু। কেমন কথা? সেসব তোর জানতে হবে না, একটা সত্যি কথা বলবি? বলো। মায়া আমাকে ভালোবাসতো। হুম। এখন? তুমি দেশে আসার পর থেকে ওর আচরণ পাল্টে গেছে। এখন বুঝতে পার।
এখন বুঝতে পারি না কিছু। সেদিন রাতে ড্রয়িং রুমে দাঁড়িয়ে মায়া যা যা বললো সব মন থেকে বলেছে? তোর কি মনে হয়? কারো মনের কথা তো আর বোঝার ক্ষমতা আমাদের নেই, তবে আমি যতটুকু বুঝতে পারছি মায়া এখনও তোমাকে ভালোবাসে। ছোটবেলা থেকে মায়া অনেক কিছু সহ্য করেছে, আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী। মায়ের ক্লাসমেটরাও খোঁচা দিয়ে ব্যঙ্গ করে কথা বলেছে মায়াকে। সেসব কিছু সহ্য করতে করতে এমন হয়ে গেছে। তুমি আসার 2 দিন আগেও রাতের বেলা এই রুমের সামনে এসে দাঁড়িয়েছিল, প্রায় রাতে এরকম করতো, কিন্তু তুমি আসার পর থেকে একেবারেই পরিবর্তন হয়ে গেছে। মাহিদের কথাগুলো শুনে চুপ হয়ে যায় আলভি। আচ্ছা তুই যা, গিয়ে ঘুমিয়ে পড়। মায়ার দিকে খেয়াল রাখবি, কোনো ছেলে যেন ওর আশেপাশেও না ঘাসে। আচ্ছা। মাহিদ বেরিয়ে যায় রুম থেকে। আলভি চুপচাপ বসে রইল। হঠাৎ অনুভব করে ওর বুকের ভেতর কাঁপছে। বসা থেকে উঠে আলমারি থেকে সিগারেট আর লাইটার নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ছাদে এসে দাঁড়ায়। আজকে ছাদে হালকা হালকা বাতাস বইছে। পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে সিগারেট ধরায়। দুটো টান দিতেই পেছন থেকে বড় ভাইয়ের গলার স্বর শুনে চমকে ওঠে। দ্রুত সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে। দুহাতের সাহায্যে সিগারেটের ধোঁয়া দূরে সরানোর চেষ্টা করে। একা একা ছাদে কি করছিস? আলভি না ঘুরেই বলে। এমনি। সিগারেট খাচ্ছিস? আলভি আমতা করে বলে। না। মাহির আলভির সামনে এসে দাঁড়ায়। আমি সিগারেটের গন্ধ পাচ্ছি। আলভি এদিক ওদিক তাকায়। সিগারেট খাওয়া শিখে গেছিস দেখছি তাহলে। বড় ভাইয়ের মুখের দিকে তাকায়। আস্তে আস্তে বলে, কলেজে থাকতে বন্ধুদের পাল্লায় পড়ে শিখে গিয়েছিলাম। ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। ফেলে দিলি কেন? আমি এসেছি বলে? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। পকেটে আরও আছে? হুম। বের কর। থাক, খাবো না। তুই না খেলি আমি খাবো। অবাক হয় আলভি। অবাক স্বরে বলে, তুমিও? হ্যাঁ, বের কর এখন। আলভি পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা ভাইয়ের হাতে দিয়ে নিজে একটা নেয়। সিগারেট ধরিয়ে দুজন বসে ছাদে সিমেন্ট দিয়ে বানানো বেঞ্চের উপর। সিগারেটে টান দিয়ে আলভি বলে, তুমিও আমার মতো বাড়ির সকলের নজর এড়িয়ে খাও নাকি? মাহির হেসে বলে, হুম। তুমি আমার উপর অনেক রেগে আছো তাই না ভাইয়া? একটু একটু। ছাদে এসেছো কেন? তোকে আসতে দেখলাম তাই তোর পিছন পিছন এসেছি। কিছু বলবে? দুজনের মধ্যে নীরবতা নেমে আসে। চুপচাপ ধোয়া উড়াতে থাকে দুই ভাই। সিগারেট শেষ হয়, তারপরেও দুজন চুপ থাকে। সরি। আবারও অবাক হয় আলভি। কেন? ওই দিন তোর সাথে এর আগে কথা বলার জন্য। আমি কিছু মনে করিনি। ধরে যে মানুনি সেটাই অনেক। চাচুর কাছে ওই কথাগুলো শোনার পর অনেক রাগ উঠে গেছিলাম। আমি সবসময় চাইতাম তুই ফিরে আয়। মায়ের সাথে না থাকলে অন্তত বাড়ির সকলের জন্য ফিরে আয়। আমি চাচুর কাছে অনেকবার তার মেল আইডি চেয়েছিলাম, চাচু দেয়নি ভয়ে। তুই যদি চাচুর সাথে যোগাযোগ বন্ধ করে দিস তাই। একটা সময় পর মনে হতে শুরু হলে তুই আর কোনো দিন ফিরবি না। ওখানে হয়তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছিস। মায়া আগেই ছোট ছিল, তাই সেরকম কোনো ভাবনা ছিল না। ভেবেছিলাম মায়া বড় হতে তুই ফিরে আসবি, কিন্তু তুই ফিরলি না। আমার তোর ওপর অনেক রাগ হতো, এই ফ্যামিলির ওপরও। মায়ের গুমড়ে গুমড়ে কান্না, ঘর বন্দি হয়ে থাকা আমার সহ্য হতো না একদম। মাঝে মধ্যে রাগ সামলাতে না পেরে আব্বু আম্মুর ওপর চেঁচামেচি করতাম। দোস্ত আসলে তোর না, তোর জায়গায় থাকলে হয়তো আমিও এমন কিছুই করতাম। একটু চুপ করে থেকে বলে, আমি চাই মায়া তোর সাথে থাকুক, বাড়ির সবাইও তাই চায়। আমি চাই না আমার বোনের নামের পাশে ডিভোর্সি থাকমা যোগ করা হোক, কিন্তু মায়া এখন বেঁকে বসেছে। যখন জানতে পেরে যদি ডিভোর্স দেওয়ার জন্য এসেছি তখন থেকে এমন করছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, ও বুঝতেও চায়নি। ওর সামনে তোর নামে মুখ নিতেই দেয় না, সরি, ওর সামনে তোর মুখ নিতেই দেয় না। তুই আগের মায়াকে পছন্দ করতি না। তুই এতগুলো বছর ধরে ভেবেছিস মায়া এখন আগের মতোই আছে। আলভি মাথা নিচু করে বসে থাকে। বলার মতো কিছুই নেই ওর কাছে। পরিবারের ওপর এত বেশি রেগেছিল যে এতগুলো বছরে একটাবার দেশে আসার জন্য মন টানেনি ওর। তবে সকলের কথাই মনে পড়তো রোজ। রাগ মানুষকে দিয়ে সব করাতে পারে, আবার মায়া ভালোবাসাও মানুষকে দিয়ে সব করাতে পারে। আলভি অপরাধীর ন্যায় মাথা নিচু করে বলে, এই সব কিছুর জন্য সবচেয়ে বেশি দোষী আমি নিজে। সব ভুল আমার। আমি কাউকেই বোঝার চেষ্টা করিনি। নিজের রাগ জেদ ধরে রেখে বাড়ি ছেড়েছিলাম, জেদ চেপে রেখে দেশও ছেড়েছিলাম। সেই রাগ ধরে রেখে এতগুলো বছর পার করে দিলাম। রাগে এতটাই অন্ধ হয়েছিলাম যে কিছুই ভাবতে পারতাম না। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, মানসিক অবসাদ সব সময় আমাকে চেপে ধরে রেখেছে। আমি কি চাই আমি নিজেও জানতাম না। ভুল সবার হয়, দোষ সবাই করে।
ছোটো হয়েছে, এই বাড়ির সকলেরই হয়েছে, শুধু মাঝখান থেকে আমার বোনকে সাফার করতে হয়েছে এতগুলো বছর। 4টার পর অফিস থেকে ফিরে আসে আলফি। সারাদিন আজ দারুণ খেটেছে। ওর শাওনি ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ে বিশ্রাম নেওয়ার জন্য। প্রায় ঘন্টাখানেক পর শোয়া থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে দাঁড়িয়ে মায়ের রুমের দিকে তাকায় একবার, তারপর ছাদের দিকে গিয়ে যায়। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে নেয়। ধোয়া উড়াতে উড়াতে ছাদের সিঁড়ি শেষ করে উপরে উঠে এসে দাঁড়ায়। কানে ভেসে আসে মায়ের মিষ্টি স্বরের গান। মায়ের গান শুনে আলভি নিজের দিকে তাকায়। হাতে জ্বলন্ত সিগারেট আছে, তবে ওর প্যান্ট তো রংচটা নয়, আর না গায়ে লাল শার্ট আছে। সানগ্লাসও নেই। সিগারেট হাতে রেখে এগিয়ে যায় মায়ের কাছে। মায়া এক মনে তাকিয়ে থাকার কারণে বুঝতে পারে না আলভি এসেছে। এতই গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, সামনে যে আশেপাশে কি হচ্ছে বুঝতেই পারছে না। মায়ের দৃষ্টি অনুসরণ করে নিচের দিকে তাকায় আলফি। রাস্তায় কারেন্টের খাম্বার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে একটি ছেলে। সানগ্লাস মাথায় তোলা রয়েছে। গ্রামের লাল শার্ট কালারই মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে বখাটে যুবক। মায়া ওই ছেলেকে দেখে গান গাচ্ছে। আলফি রাগে স্বরে বলে, বিবাহিতা হয়ে অন্য ছেলের দিকে নজর দিতে লজ্জা করছে তোমার বউ? হঠাৎ আলফির গলার স্বর শুনে চমকে লাফিয়ে ওঠে মায়া। পাশে আলফিকে দেখে একটু দূরে সরে যায়। বখাটে ছেলেকে দেখে গান গাওয়া হচ্ছে? মাথা খারাপ হয়েছে নাকি আপনার? ছেলেকে দেখে গান গাইতে যাব কেন? তুমি এতক্ষণ ওই ছেলের দিকে তাকিয়ে গান গাইছিলে না? আলভির হাত অনুসরণ করে তাকায় মায়া। ছেলেটাকে দেখে নাক মুখ কুচকে বলে, ওই ছেলেকে দেখে কেন গান গাইতে যাব আমি? আমি তো ওই কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়েছিলাম। ওখানে যে কোন ছেলে দাঁড়িয়ে আছে সেটাই তো দেখিনি আমি। আলভি গাছটার দিকে তাকায়। এখনো লাল ফুলে সেজে আছে গাছটা। মায়া আগের চেয়েও বেশি নাক মুখ কুচকে বলে, আপনি সিগারেট খান? কি বিশ্রী গন্ধ আসছে। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ায় মায়া। এতগুলো বছর পর দ্বিতীয়বারের মতো মায়াকে ছুঁয়ে আলভি হাত বাড়িয়ে মায়ের হাত টেনে ধরে, দাঁড় করে নিজের মুখোমুখি করে। এত পালাই পালাই কেন? হাত ছাড়ুন, সিগারেটের গন্ধ আসছে আপনার মুখ থেকে। হাতে সিগারেট ছুঁড়ে ফেলে দেয় আলফি। তুমি যদি এই ঠোঁটে চুমু খাও, আমি সিগারেট খাওয়া ছেড়ে দেব। মায়া রাগ স্বরে বলে, বেশি বেশি হচ্ছে কিন্তু, হাত ছাড়ুন। আরেকবার আপনি আপনি বললে। কথা শেষ করতে দেয় না মায়া। তেজ দেখিয়ে আঙ্গুল তুলে বলে, কি করবেন আপনি? আমি 100 বার বলবো আপনি আপনি আপনি। কিছু হয়ে গেলে কিন্তু তখন দোষ দিতে পারবে না। কচু করবেন আপনি। আলভির সময় নেয় না। মায়াকে টেনে এনে গোলাপি নরম ওষ্ঠদায় দখল করে নেয়। আকস্মিক ঘটনায় হয়ে গেছে মায়া। আলভি এমন কিছু করবে কল্পনায় ছিল না তার। কিছু সময় পর মায়ের ওষ্ঠদয় ছেড়ে দেয় আলভি। শক্ত করে জড়িয়ে ধরে বলে, একবার আপনি বলবে আর একটা করে চুমু পাবে। বাড়ির সকলের সামনেও যদি আপনি বলো, আমি কিন্তু সকলের সামনেই চুমু খাবো। আমার মধ্যে আবার লজ্জা শরম কম। মায়া রেগে আলভির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আশেপাশে তাকিয়ে কিছু খোঁজে, কিন্তু পায় না। সর্বশক্তি দিয়ে আলভিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাগে কটমট করে মায়া বলে, আপনি আমার ধারে কাছে আসলে আপনার গলা কেটে দিব আমি। শয়তান লোক, নির্লজ্জের মতো আবার দাঁত বের করে হাসছে। মায়া রাগে গজগজ করতে করতে বকাবকি করে ছাদ থেকে নেমে যায়। আলভি উঠে দাঁড়িয়ে প্যান্টের বালি ছাড়তে ছাড়তে বলে ওঠে, বাবারে কি শক্তি! এক ধাক্কায় নিচে ফেলে দিল। ভাগ্য ভালো যে ছাদ থেকে ফেলে দেয়নি, না হলে আজকেই ভবলীলা সাঙ্গ হয়ে যেত। সোজা নিচের রুমে চলে আসে মায়া। রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে। আয়নার সামনে দাঁড়ায়। ছাদ থেকে নামার সময় ঠোঁট মুছতে মুছতে নামছিল। ঠোঁট জোড়া লাল হয়ে গেছে এখন। আয়নার দিকে তাকিয়ে রাগে ফেটে পড়ে, গালাগালি করে আলভিকে। কত বড় শয়তান হলে জোর করে চুমু খায়! অসভ্য লোক একটা। ইচ্ছে তো করছে ওই ঠোঁট আর জিহ্বাটা কেটে দিতে। পানি দিয়ে ঘষে ঘষে ঠোঁট মুখ মুছে নেয়, ধুয়ে নেয়, কুলি করে। ফেস ওয়াশ দিয়ে আবার ঘষে ঘষে মুখ ঠোঁট ধুয়ে নেয়। আলভি ছাদ থেকে নেমে নিজের রুমে গিয়ে কুলি করে মুখ ধুয়ে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। সোফায় বসে মায়ের নাম ধরে ডাকে, কিন্তু মায়া কোনো সাড়া শব্দ করে না। আলভি আবার ডাকে, কিন্তু তবুও মায়া কিছু বলে না। আলভি রেগে বলে, এই ঝাড়ুওয়ালা মায়া কখন থেকে ডাকছি শুনতে পাও না? কফি নিয়ে আসো আমার জন্য। ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায় মেয়ের মায়া। এতক্ষণ ওকে ডাকছিল আলভি? মায়া তো ভেবেছিল আলভি ওর বউ মাকে ডাকছে, তাই তো কিছু বলছিল না এতক্ষণ।
এখন তো দেখছে ওকেই ডাকছে। সকালে আলভি যখন ওর বউ মায়াকে ডাকছিল তখন মেয়ের মায়া কয়েকবার সাড়া দিয়েছিল। শেষমেশ আলভি বিরক্ত হয়ে ধমক দিয়ে বলেছিল, এই মেয়ে, সমস্যা কোথায় তোমার? আমি আমার বউকে ডাকছি, তোমাকে না। দেখছোই কিছু বলছি না, তারপরেও বারবার সাড়া দিচ্ছ কেন? যাও এখান থেকে। এখনও ধমক খেতে হবে বলে চুপ করেছিল, তবুও ধমক খেতেই হলো। সবই কপাল। কফি বানিয়ে নিয়ে আলভির সামনে এসে দাঁড়ায় মায়া। স্যার, আপনার কফি। কফির মগ হাতে তুলে নেয় আলভি। মায়া চলে যেতে নিলে আলভি পেছন থেকে ডেকে ওঠে, আরও কিছু লাগবে স্যার? তোমার পুরো নাম কি? মায়া। আগে পরে কিছু নেই? মায়া আক্তার। আর কোনো নাম নেই? না স্যার। আজকে থেকে তোমাকে আমি আক্তার বলে ডাকবো। স্যার, আক্তার নাম তো ছেলেদের। তাহলে তোমার নাম মায়া আক্তার কেন? মেয়েদের নামের শেষে আক্তার থাকে, কিন্তু শুধু আক্তার তো ছেলেদের নাম। কে বলেছে তোমাকে? কেউ বলেনি, কিন্তু ছোট থেকে তো এমনই দেখে আসছি। আচ্ছা, আমি তাহলে তোমাকে মায়া আক্তার ডাকবো। আচ্ছা। যাও এখন নিজের কাজে। মায়া চলে যায় ঝাড়ু দেওয়ার জন্য। কফি শেষ করে মাহিদের ফোনে কল করে আলভি। মাহির রুমেই ছিল, কল আসার সাথে সাথে রিসিভ করে। হ্যাঁ ভাইয়া বলো। বাইকের চাবি নিয়ে নিচে আয়। কোথাও যাবে? বাইক চালানো শিখবো। আচ্ছা আসছি। 5 মিনিট হওয়ার আগে মাহিদ নিচে নেমে আসে। আলভিকে বেরিয়ে যেতে দেখে ঐশী রহমান বলেন, আলভি কোথায় যাচ্ছ? বাইরে। একটু আগেই না ফিরলে, এখন আবার বের হচ্ছ কেন? খাবার খেলে না তো দুপুরে? অফিস ক্যান্টিনে খেয়ে এসেছি আমি, রাতে ফিরে খাবো। মাহিদ আয়। দুই ভাই বেরিয়ে আসে বাড়ির ভেতর থেকে। মাহিদ বাইক নিয়ে আসে পার্কিং থেকে। ওহো, হেলমেট আনতে ভুলে গেছি। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি হেলমেট নিয়ে আসছি। বলেই বাইক থেকে নেমে পা বাড়ায়। এই শালা, চাবি দে। এভাবে বলবে না ভাইয়া, এভাবে বললে মনে হয় গালি দিচ্ছ। তাহলে কিভাবে বলবো শালা? মাহিদের চোখ মুখ কেমন যেন হয়ে যায়। কি এক মুসিবত! বড় ভাই ডাকে শালা বলে, না করলেও বারবার শালা বলেই ডাকে। আবার জিজ্ঞেস করছে, তাহলে কি বলে ডাকবো শালা? কোনো কিছু বলার দরকার নেই। মায়াকে ভাবি বলে ডাকবি আজকে থেকে। মাহিদের চোখ দুটো ছানা বড়া, অবাক স্বরে বলে, কেন? আমি তোর বড় ভাই, সেই হিসেবে মায়া তোর ভাবি। মায়াকে ভাবি বলে ডাকবি, তাহলে আমি তোকে আর শালা বলবো না। এটা কেমন কথা? মায়া আমার আপন বোন, আমি ওকে ভাবি বলে ডাকবো? অসম্ভব। তাহলে আমি তোকে শালা বলেই ডাকবো। 1 মিনিট 1 মিনিট, তোমার হিসেবে তো ভুল আছে ভাইয়া। কি ভুল? মায়া আমার ছোট বোন, সেই হিসেবে সম্পর্কে আমি তোমার বড় মানে সম্বন্ধী। তুমি আমার ছোট বোনের হাজবেন্ড। তুমি কোন আক্কেলে আমাকে শালা বলে ডাকো? বয়সে তুই আমার হাঁটুর সমান, তোকে আমি সম্বন্ধী বলে ডাকবো নাকি? তুই শালা আর শালাই থাকবি সারা জীবন। আর শালা থাকতে চাইলে মায়াকে ভাবি বলে ডাকবি। বেচারা ফেল ফেল করে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। এটা কোনো কথা? ছোট বোনকে ভাবি ডাকবে? কোশ্চিন কালেও না। হেলমেট নিয়ে আসছি। হেলমেট লাগবে না এখন, দূরে যাব না তো, সামনে রাস্তায় চালাবো। চাবি দে এখন। তুমি চালাতে পারবে না তো? চলো আগে তোমাকে ভালোভাবে দেখাই, তারপর চালাবে। নিজের রুম থেকে বেরিয়ে বড় ভাইয়ের রুমে আসে মায়া। মান্তাসা খেলছে, সানজিদা বসে বসে দেখছে। বেবি, ফুপ্পি, কি করছো বেবি? তোমার কি চোখ কান না? কই না তো। তাহলে দেখছো না আমি কি বলি? ভুল হয়ে গেছে বেবি, সরি। কোথায় গেছিলে? রুমেই তো ছিলাম বেবি। না ছিলে না, আমি গিয়েছিলাম তোমার রুমে। তাহলে তখন বোধহয় ছাদে ছিলাম। তোমার তো এখন পড়া নেই, তাহলে আমার সাথে কেন খেলো না? শুধু লুকিয়ে লুকিয়ে থাকো। ও আমার বেবি, আমি কোথায় লুকিয়ে লুকিয়ে থাকি? শুধু রুমে থাকো। বলেই মুখ ঘুরিয়ে নেয় মান্তাসা। অভিমান করছে ফুফির সাথে। কয়েকদিন ধরে খেলতে না পেরে মান্তাসার ফোলানো গাল দেখে শব্দ করে হেসে ওঠে সানজিদা। মায়া নিজেও হেসে ওঠে। মান্তাসার ফোলানো গাল দুটো টেনে বলে, ফুপ্পির উপর খুব অভিমান হয়েছে বেবি। চলো আজকে ফুপ্পি তোমার সাথে রাত পর্যন্ত খেলবে। বাগানে হাঁটতে যাবো তাহলে। আচ্ছা চলো বেবি। মায়া, এদিকে ঘোরো তো। মায়া সানজিদার দিকে ঘুরে তাকিয়ে বলে, কি হয়েছে ভাবি? তোমার ঠোঁটে কি হয়েছে?
মায়ের স্মরণ হয় ছাদের ঘটনা, আমতামতা করে বলে, কই কিছু না 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 তো। না, কি যেন হয়েছে, ঠোঁট এমন লাল হয়ে আছে কেন, আবার ফুলেও গেছে কেমন। কিছু কামড় টামড় দিয়েছিল কি? পিঁপড়া কামড় দিয়েছিল ছাদে যাওয়ার পর। বদলোকটা যেভাবে চেপে ধরেছিল ফুলবে না আবার, তখন আয়নায় দেখেছিল খুব একটা ফোলা ফোলা লাগেনি, এখনও কেমন যেন ফোলা ফোলা ফিল হচ্ছে, তবে গুরুত্ব দেয়নি। ভেবেছে প্রথমবার এমন হয়, এখনও এমন ফিল হচ্ছে। শয়তান অসভ্য লোক, সামনে পেলে এখন মাথা ফাটিয়ে দিত। আমি ওকে নিয়ে যাচ্ছি ভাবি। মায়ের দ্রুত মান্তাসাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। সানজিদা মায়ের কথা বিশ্বাস করেছে বলে মনে হয় না, কেমন সন্দেহের নজরে তাকিয়ে আছে মায়ের যাওয়ার পথে। মায়া কেমন যেন পালিয়ে গেল। কুছ তো গড়বড় হে। মায়া মান্তাসাকে কোলে নিয়ে সোজা বাড়ির বাহিরে বেরিয়ে আসে। বাড়ির বাহিরে এসে হাঁপ ছেড়ে বাঁচে যেন, যা কারো সামনে পড়তে হয়নি আর। রাতের খাবার খেয়ে মায়া নিজের রুমে চলে গেছে। ড্রয়িং রুমে আছে শুধু আলভি, আলতাফ মাহমুদ, আহনাফ মাহমুদ আর মাহির। বাকি সবাই যার যার রুমে। ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে গেছে। আহনাফ মাহমুদ আলভির দিকে তাকিয়ে বলেন, আর কতদিন আছে বাংলাদেশে? 3 সপ্তাহ। তুমি সত্যি সত্যি মায়ের সাথে সংসার করবে? হ্যাঁ। তাহলে জার্মানি ফিরে যাওয়ার আগে যেভাবে হোক মাকে মানাও তুমি। ও আমাদের কারোর কোনো কথা শোনে না, শুনতেও চায় না। এভাবে আর কতদিন চলবে? তুমি একবার ফিরে গেলে কম করে হলেও 6 মাস বা 1 বছর আগে আসতে পারবে না। তা তো বটেই। কয়দিন পর মায়ের রেজাল্ট বের হবে, ভার্সিটিতে যাওয়ার আশা করবে আবার। ওর মনের মধ্যে জেদ তৈরি হয়েছে এখন, রাগে যেতে না আবার ভুলের সিদ্ধান্ত নিয়ে ফেলে। ওকে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম তোমার সাথে সংসার করার জন্য। আগে যা হয়েছে হয়েছে, এখন সব কিছু ঠিক করে মিটমাট করে নাও ভালো। তুমি পারবে ওকে বোঝাতে। তুমি তোমার দিক থেকে তোমার মত ঠিক করে বোঝাও ওকে। তোমার বলা আমাদের বলার মধ্যে অনেক পার্থক্য আছে। তোমার সাথে আবার অন্যায় করেছিলাম, তাই তুমি তোমার দিকটা যেভাবে বোঝাতে পারো আমরাও কেউ সেভাবে বোঝাতে পারবো না। বুঝতে পেরেছো আমার কথা? হুম। যত দ্রুত সম্ভব মায়াকে তোমার আগের পরিস্থিতি বুঝে মানাও। সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আলতাফ মাহমুদ হয়তো কিছু বলতে চাইলেন কিন্তু বললেন না। মাহির বাবার সাথে একমত। যে যা রুমে যাও। সবাই ছোপা ছেড়ে উঠে দাঁড়ায়। সবাই চলে গেলেও আলভি দাঁড়িয়ে রইল আগের মতোই। কিছুক্ষণ পর ধীর পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। নিজের রুমের দিকে না গিয়ে মায়ের রুমের দিকে গিয়ে যায়। দরজায় নক করে কয়েকবার। ভেতর থেকে মায়ের গলার স্বর ভেসে আসে। কে? কথা বলে না আলভি, আবার নক করে। কে? কে কে? কথা বলতে মুখে ব্যথা পাওয়া যায় নাকি? পরপর আরও কয়েকবার নক করে। মায়া বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে দাঁড়ায়। নিশ্চয়ই মাহিদ এসেছে। মাহিদ মাঝে মধ্যে রাতে এসে ও ডোরে নক করে কথা বলে না। ঘুম ঘুম চোখে ডোর খুলে দিতেই দেখে সামনে তাল গাছের মতো লম্বা আলভি শটা দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে ডোর লক করতে গেলেও লাভ হয় না। আলভি ডোর ঠেলে ভিতরে ঢুকে ডোর লক করে দেয় ভেতর থেকে। মায়া তাড়াহুড়ো করে দূরে সরে যায়। আলভি ঘুরে তাকায় মায়ের দিকে। এক রাতে আলভিকে নিজের রুমে দেখে জড়সড়ো হয়ে এক পাশে দাঁড়ায় মায়া। আলভি 1 কদম 2 কদম করে এগিয়ে যায় মায়ের দিকে। মায়া আঙ্গুল তুলে ঝাঁঝালো গলায় বলে, আবার কেন এসছেন? কাছে আসবেন না আপনি। আলভি দাঁড়িয়ে যায়। কিছু করবো না, শুধু কিছু কথা বলবো। আপনার কোনো কথা শুনতে চাই না আমি। কেন শুনতে চাও না? শুনতে চাই না মানে শুনতে চাই না। শুনতে না চাওয়ার তো কোনো কারণ নিশ্চয়ই আছে। কারণটা কি? আপনাকে সহ্য হয় না আমার। কেন হয় না? জানেন না আপনি? না বললে জানবো কিভাবে? তুমি তো বলোনি কিছু আমাকে। জানতে হবে না, আপনি যান এখান থেকে। না জেনে যাব না আমি। আলভি মায়ের দিকে এগিয়ে যায়। আবার মায়া আঙুল তুলে রাগেশ্বরে আঘাতে নিষেধ করে বারবার, কিন্তু শোনে না আলভি। মায়া আলভিকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আলভি মায়াকে আটকায়, জোর করে দাঁড় করায় নিজের সামনে। আলভির হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দেয় মায়া। ছোবেন না আপনি আমাকে। আমি না ছুলে কে ছোবে তোমাকে? মায়া বলে না কিছু। আলভি পুনরায় বলে, তোমাকে ছোঁয়ার অধিকার আমার আছে, ছিল আর থাকবে। অধিকার খাটাতে এসছেন? না। কেন এসছেন? বোঝাতে। আমি বুঝতে চাই না কিছু। কিন্তু আমি তো বোঝাতে চাই। কেন চান? ভালোবাসি যে। এই ভালোবাসা আগে কোথায় ছিল? তখন কেন আসেননি? আগেও ছিল, তবে আমি বুঝতে পারিনি, তাই তখন আসিনি। ভুল বললেন। আগে ভালোবাসা ছিল না, যা ছিল তা শুধুই ঘৃণা।
আলভি চুপ হয়ে থাকে কিছু সময়। মায়া আলভির চোখে চোখ রেখে বলে, কথা বলছেন না কেন এখন? তুমি তো শুনতেই চাইছো না। শুনছি, বলুন আপনি। বলে দ্রুত বিদায় হন আমার চোখের সামনে থেকে। আলভি মায়ের হাত ধরে টেনে বেডে এনে বসায়। নিজে বসে মায়ের সামনে হাঁটু মোড়ে মায়ের 2 হাত মুঠো করে ধরে। মায়ের সরিয়ে নেয় নিজের হাত। আলভি আবার মুঠো করে ধরে শক্ত করে। হাত ছাড়ুন আর এমন নাটক না করে সোজাসুজি বলুন কি বলবেন। আই এম সরি ফর এভরিথিং। সরি বলার জন্য এত রাতে এসছেন? আমি জানি তুমি আমার উপর রেগে আছো। রেগে থাকার জন্য অনেক বড় কারণও আছে। আমি ভুল করেছিলাম তোমাকে সেদিন মেনে না নিয়ে ছেড়ে চলে গিয়ে। ভুল করেছিলেন? অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করেছি আমি তোমার সাথে। প্লিজ মাফ করে দাও আমাকে। আমি আর কোনো কষ্ট দেব না তোমাকে। আমি নিজে সর্বস্ব দিয়ে ভালোবাসবো, ভালো রাখবো তোমায়। ভালোবাসা, ভালো থাকার শখ মিটে গেছে অনেক আগেই। আর ভালো থাকতে চাই না, আর না কারো ভালোবাসা চাই। এখন শুধু চাই মুক্তি। আলভির হাতের মুঠো শক্ত হয়। আমি তো মুক্তি দিতে চাই না তোমাকে। সারা জীবন বন্দি করে রাখবো এই হৃদয় মাঝে। হঠাৎ এই ভোল বদল, মত পাল্টানোর কারণ কি? সেদিন এসেছিলেন তো তালাক দিয়ে মুক্ত হতে। হঠাৎ আমার মধ্যে কি দেখে সংসার করার ইচ্ছে জাগলো? আলভি কিছু বলার জন্য মুখ খোলার আগেই মায়া আবার বলে, আমি হয়তো কিছুটা বুঝতে পেরেছি। আমি তো আর আগের সেই মায়া নেই, দেখতেও আগের মতো নই। যে কারণ নজর কাড়ার জন্য আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট রূপ সৌন্দর্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি যদি ভুল না হই, আপনি আমার এই রূপ সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়েছেন, প্রেমে পড়েছেন। যখন দেখলেন মায়া তো সেই আগের মায়া নেই, আকাশ পাতাল ফারাক দুজনের মধ্যে। অনেক পরিবর্তন হয়ে গেছে। তখন আপনার মনে হলো আমি মায়ার সাথেই সংসার করব। আমি যদি আগের মতোই থাকতাম তাহলে নিশ্চয় আপনি প্রথম দিনেই তা তালাক দিয়ে দিতেন। কথাটা তিতা হলেও এটাই সত্যি। আপনি সুন্দরের পূজারী। আপনি আমার প্রেমে পড়েননি, পড়েছেন সৌন্দর্যের প্রেমে। আলভি কিছু বলার আগেই মায়া আবার বলে, আপনি কি বলবেন বুঝে গেছি আমি আর কিছুই শুনতে চাই না। আমার এটাই শেষ কথা। আমি থাকতে চাই না আপনার সাথে। আমার কথা শেষ হয়নি মায়া, আমার পুরো কথা তো শোনো। শুনতে চাই না আমি। আপনি তালাক দেওয়ার জন্য না এসে এমনি ঘুরতে আসছেন নিজের বাবা মাকে দেখার জন্য, বা অন্য কোনো কারণে আসতেন। তখন আপনি আমার সৌন্দর্য দেখে প্রেমে পড়লেও আমি আপনাকে বিনা বাক্যে মেনে নিতাম। কিন্তু আপনি এসেছিলেন তালাক দেওয়ার জন্য। আমার রূপ সৌন্দর্য না থাকলে তো তালাক দিয়েই দিতেন। এখন কেন আমি আপনাকে মেনে নিব? এখন আমার রূপ সৌন্দর্য আছে তাই আপনার কাছে ভালো লাগছে। কয়েক বছর পর যখন রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তখন আর ভালো লাগবে না আমাকে। তখন আপনার চোখ আর মন অন্যদিকে দৌড় দেবে। তুমি ভুল বুঝছো আমাকে। এটা তোমার ভুল ধারণা। এমন কিছু কখনোই হবে না। একদম ঠিক ভেবেছি আমি। কোনো ভুল ধারণা নেই। ফিউচারে এমনটাই হবে। আপনি এখন আসতে পারেন। অনেক রাত হয়ে গেছে, ঘুমাবো আমি। জোর করে বসা থেকে উঠে দাঁড়ায় মায়া। রাগ দেখে আলভির হাতের মুঠোয় থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। ডোরের দিকে আঙুল তাক করে বলে, নিজের রুমে যান। এমন করছো কেন? আমার কথা তো শুনবে নাকি? নিজের মতো করে বলেই যাচ্ছ। অনেক শুনেছি, আর শুনতে চাই না। আপনি আসুন এখন। আলভির কোনো কথা শোনে না মায়া। রাগে ফেটে পড়ছে যেন। পুরো চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। ডোর খুলে আলভিকে জোর করে বের করে দেয়। আলভি নিজেও আর জোর করে বোঝানোর চেষ্টা করে না। মায়ের মাথা এখন গরম হয়ে আছে। যাই বলুক কিছুই বুঝতে চাইবে না। রাগে যেতে টইটম্বর হয়ে আছে এখন। মাথা ঠান্ডা হোক, কয়েকদিন পর বোঝাবে। কয়েকদিন পার হলেই রাগ এমনিতেই কমে আসবে। মায়া ঠাস করে দরজা লক করে বেডে এসে বসে। নিজের হাতের দিকে তাকায়। হাত দুটো লাল টকটকে হয়ে গেছে। মনে হচ্ছে পাথরের নিচে চাপা দিয়েছিল হাত দুটো। এত শক্ত করে কেউ ধরে? দয়াময়হীন বদলোক একটা। আলভি নিজের রুমে চলে আসে। ঠাস করে শুয়ে পড়ে বেডে। তারপর হেসে ওঠে। বাপ ভাইয়ের সাথে মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে আসে আলভি। পরনে সাদা পাঞ্জাবি, মিষ্টি আতরের ঘ্রাণ। সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। উপর থেকে নিচে নেমে আসছে মায়া। আলভিকে আসতে দেখে সেখানেই এক পাশে দাঁড়িয়ে যায়। আলভি মায়ের কাছাকাছি এসে একটু সময় দাঁড়ায়, তারপর আবার এগিয়ে যায়। মায়ের নিচে নামতে নামতে ঘাড় ঘুরিয়ে উপরের দিকে তাকায় একবার। ভেবেছিল আলভি হয়তো কিছু বলার জন্য দাঁড়িয়েছে, কিন্তু কিছু না বলেই চলে গেল।
দুপুরের খাবার খেয়ে সবাই সোফায় বসে আছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। মেয়ের মায়া গিয়ে ডোর খুলে দেয়। ডোরের বাহিরে আলভির নানির বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। মায়া সাইড হয়ে দাঁড়ায়। সবাই ভেতরে প্রবেশ করে। ঐশী রহমান বাপের বাড়ির সবাইকে দেখে সোফা ছেড়ে উঠে সকলের কাছে এগিয়ে আসেন। খুশি হয়ে বলেন, অবশেষে তোমাদের সকলের আসার সময় হলো তাহলে। আমি তো ভেবেছি তোমরা কেউ আসবেই না। কেমন আছো তোমরা সবাই? সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে। সোফা ছেড়ে সবাই উঠে এসেছে, কিন্তু মায়া ওঠেনি। আলভি নানির বাড়ির কয়েকজনকে মায়া এখন আর সহ্য করতে পারে না। এদের মধ্যে কয়েকজন সুযোগে ওকে অনেক কথা শুনিয়েছিল। আলভি ও নানাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো নানা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। মুচকি হাসে আলভি। আলভির বড় মামার ছোট মেয়ে লীরা আলভিকে দেখে হা করে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর বিড়বিড় করে বলে। আলভি নানির সাথে কথা বলে। মামা মামি, খালা খালু, মামাতো খালাতো ভাই বোন সকলের সাথে কথা বলে। কুশল বিনিময় শেষে সকলকে সোফায় বসতে দেওয়া হয়। মেয়ের মায়া সকলকে লেবু ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে এনে দেয়। আলভির বড় মামার ছোট মেয়েটা কিভাবে যেন তাকায় মায়ের দিকে। মায়া দেখেও পাত্তা দেয় না। এসে গেছে শয়তান কুটনি চগলখোর তিনজন। এদেরকে দেখলেই রাগে মায়ের মস্তিষ্ক টকবক করে ফুটতে শুরু করে। আলভি নানা, মামা মামি মায়াকে ভালো মন্দ জিজ্ঞেস করেন। উত্তর দিয়ে মায়া নিজেও জিজ্ঞেস করে। আলভির মামাতো বোন লীরা মায়ের পাশে বসে আস্তে আস্তে বলে। মায়া মুচকি হেসে বলে, দেমাগ তো আমার আগে থেকেই বেশি আপু, তুমি হয়তো বুঝতে পারোনি আগে। লীরা মুখ ঘুরিয়ে আলভির দিকে তাকায়। আলভি হেসে হেসে নানা মামার সাথে কথা বলছে। ঐশী রহমান সকলের দিকে তাকিয়ে বলেন, তোমরা সবাই আজকে আসবে, কল করে জানিয়ে দেবে না আগে? তাহলে তো রান্না করে রাখতে পারতাম। বড় ভাতিজির কথা শুনে হাসেন ঐশী রহমান। ঐশী রহমানের মা শামসুন্নাহার বেগম আলভির দিকে তাকিয়ে বলেন। আলভি কাজিনদের দিকে তাকায়। তিনজন ছাড়া বাকি কাউকেই চিনতে পারছে না। এটা সাজ্জাদ ভাইয়া, ওটা পলি আপু, আর এটা নাইমুর। বাকি কাউকে চিনতে পারছি না এখন। লাস্ট যখন দেখেছিলাম সবাই তখন ছোট ছোট ছিল, এখন তো সবাই বড় হয়ে গেছে। শামসুন্নাহার বেগম সকলের নাম ধরে বলে, চিনিয়ে দেন। আলভি লীরার দিকে তাকিয়ে বলে, এটা লীরা? ছোটবেলায় যেমন মেকআপ টেকআপ করে সেজে গুজে থাকতো, এখনো সেভাবেই থাকে নাকি? দেখে তো মনে হচ্ছে আগের থেকেও মডার্ন হয়ে গেছে। আলভির কথা শুনে লাজুক হাসে লীরা। মায়া একবার চোখে কোনা করে আলভির দিকে তাকায়, কিভাবে দাঁত বের করে হাসছে, নির্লজ্জ লোক। আলভি নিজেও মায়ের দিকে তাকায়, সাথে সাথে মায়ের চোখ নামিয়ে নেয়। আলভি খেয়াল করে ওর খালাতো ভাই নাইমুর একটু পরপর মায়ের দিকে তাকাচ্ছে। হঠাৎই আলভির শরীর জ্বলে ওঠে। তোমরা সবাই ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নাও। সকলেই নিশ্চয়ই ক্লান্ত হয়ে আছো, অনেক রাস্তা জার্নি করে আসলে তো। ঐশী রহমান সকলকে গেস্ট রুমের দিকে এগিয়ে নিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য। সবাই চলে যাওয়ার পর মায়া নিজেও সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। দ্রুত এগিয়ে যায় নিজের রুমের দিকে। মায়ের পেছন পেছন আলভি নিজেও এগিয়ে যায়। ড্রয়িং রুম পুরো শান্ত হয়ে যায়। আলভি মায়ের রুমে আসে। আলভিকে আবারও নিজের রুমে দেখে আঙুল তুলে বলে, আপনি আবার এসেছেন? না, আমি তো আসিনি। বের হন। তুমি ওদের কারো সামনে যাবে না। কাদের সামনে? আমার মামাতো খালাতো ভাইগুলোর সামনে কেন? যাবে না। মানে যাবে না? 100 বার যাব। প্রয়োজনে ওদের কোলে উঠে বসে থাকবো, তাতে আপনার কি? কোলে ওঠার ইচ্ছে করলে আমার কোলে উঠে বসে থাকো, কিন্তু মনে ভুলে ওদের সামনে যাবে না। আপনার কথা মতো নাকি? জীবনেও না। আমি এখনই ওদের সামনে যাব। বলে ডোরের দিকে পা বাড়ায়। পথ আগলে দাঁড়ায় আলভি। আমার কথা নড়চড় হলে আমি কি করব তুমি কল্পনাও করতে পারবে না বউ। কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। খপ করে চেপে ধরে আবার ওষ্ঠ ডোবায় মায়ের ওষ্ঠদায়ে। বিস্ময়ে বিমূর মায়া আকস্মিক ঘটনায় নড়াচড়া করতেও যেন ভুলে গেছে। আলভি আবার এমন কিছু করতে পারে খেয়াল ছিল না। বেশ কিছুক্ষণ পর ওষ্ঠ ছেড়ে মায়ের মুখ আগলে ধরে হাসি মুখে বলে, বারবার নিষেধ করার পরেও আপনি টাকার জন্য ইচ্ছু মোটা। আর এবার যেটা দেবো সেটা আমার কথা না শোনার জন্য ছোট্ট একটা ডেমো। বলে পুনরায় চেপে ধরে মায়ের ওষ্ঠদায়। মায়া ঠেলাঠেলি করেও আলভিকে সরাতে পারে না। চেপে যে ধরেছে আর ছাড়ার নামই নেই। দীর্ঘ চুম্বনের পর ছেড়ে দেয় মায়াকে। আমার কথা শুনবে না বলা মাত্র এইটুকু। যদি সত্যি সত্যি না শোনো তাহলে অঘটন ঘটে গেলে আমার দোষ নেই। মায়ার রাগে চোখ মুখ দেখে গালে কপালে আরো কয়েকটা চুমু খায়। তারপর ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলে,
হেব্বি স্বাদ, নেশা হয়ে গেল। বদলোক, অসভ্য শয়তান। আমার মতো ভদ্র সভ্য ইনোসেন্ট ছেড়ে তুমি এহ জগতে দ্বিতীয় জন খুঁজে পাবে না। চলে যায় আলভি। মায়া রাগে গজগজ করতে করতে হাত দিয়ে গালার ঠোঁট জোড়া মুছতে শুরু করে। খবিশ লোক একটা, নিজে দাঁত বের করে মেয়ে দেখে হাসবে, কথা বলবে, প্রশংসা করবে, তাতে কিছু না, ও একটু সামনে গেলেই দোষ। আলভি মায়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসে। অস্থিরতায় ঘামছে পুরো শরীর। রুমে এসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার না নেওয়া পর্যন্ত আর ভালো লাগবে না। গেস্টরা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তাদের সকলের জন্য হালকা নাস্তা পানির ব্যবস্থা করা হয়েছে। অল্প সময়ের মধ্যে সবাইকে খেতে দেওয়া হয়। খাওয়া শেষ করে সবাই আবার সোফায় বসে। বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত থাকলেও মায়া আর আলভি নেই। লীরা বসা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে, দাঁড়ায় আলভির রুমের সামনে এসে ডোর ঠেলা দিয়ে বুঝতে পারে ভেতর থেকে লক করা। মায়া আর আলভি রুমের ভেতরে একসাথে রয়েছে। লীরা যতটুকু শুনেছে, আলভি এখনও মায়াকে সহ্য করতে পারে না। ডিভোর্স দেওয়ার জন্যই দেশে এসেছে। তাহলে দুজন একসাথে বন্ধ রুমের ভেতর কি করছে? মায়ের কাছ থেকে শুনেছিল আলভি দেশে এসেছে মায়াকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু ডিভোর্স হয়েছে নাকি হবে না সেটার পরে জানতে পারেনি। কয়েকবার জিজ্ঞেস করলেও ওর মা বলতে পারেনি, কারণ ওর মা নিজেও জানে না পরে কি কি হয়েছে বা ঘটেছে। কারো পায়ের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। মায়া করিডোর দিয়ে এগিয়ে আসছে সিঁড়ির দিকে। মায়া লীরাকে আলফি রুমের সামনে দেখেও পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। লীরা বুঝতে পারে আলফি রুমের ভেতরে একাই আছে। ডোর নক করে কয়েকবার, ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। আবার নক করার জন্য হাত উঁচু করতেই ডোর খুলে দেয় আলফি। সামনে লীরাকে দেখে কপাল ভ্রু কুঁচকে যায়। এই মেয়ে এখানে কেন? একা একা রুমের ভিতরে কি করছো? বউ তো কথা শুনছে না, তাই একা একাই শুয়ে আছি। মানে? কিছু না। কিসের জন্য এসেছো সেটা বলো। তোমার সাথে গল্প করতে এলাম। নিচে গিয়ে সকলের সাথে গল্প করো, আমি এখন বের হব। কোথায় যাবে? ঘুরতে। আমিও যাবো তাহলে। ঢাকা শহর তো সেভাবে কখনো ঘুরে দেখা হয়নি আমার। আমার ফিরতে অনেক লেট হয়ে যাবে। অন্য কোনো দিন সকলকে নিয়ে ঘুরতে যাব। এখন তুমি নিচে যাও। লীরার মুখের উপর ডোর বন্ধ করে দেয়। লীরা হা করে বন্ধ ডোরের দিকে তাকিয়ে রইল। এভাবে অপমান করলো? ঘণ্টাখানিক পর রেডি হয়ে রুম থেকে বেরিয়ে এসে আলভি ড্রয়িং রুমে আসতেই সকলের সাথে দেখা হয়, কিন্তু মায়াকে দেখতে পেল না। মনে মনে একটু খুশি হয়, যাক ওর কথা শুনেছে তাহলে। কিন্তু নাইমুর কথায় ওই বদ ছেলেও তো এইখানেই। ধক করে ওঠে আলভির বুকের ভেতর। আহারে, ওর বউ কোথায় গেল? মাহিদ নিজের রুম থেকে বেরিয়ে আসে। সাজ্জাদ বলে, বাইরে যাবো একটু।